হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 8-এর লেসন 1 দ্য উইন্ড ক্যাপ এর প্রথম পর্যায়টুকু পড়ব। দ্য উইন্ড ক্যাপ এই পাঠ্যাংশটি জেন ইওলেনের লেখা। জেন ইওলেন একজন আমেরিকান অথর। তার সম্পর্কে প্রথমেই আমাদের টেক্সট বইয়ে কিছু বলা আছে। গল্পটা পড়তে শুরু করার আগে টেক্সটটা ভালো করে লাইন বাই লাইন আমরা যখন পড়তে শুরু করব, বাংলা মানে জানবো, তার আগে অবশ্যই আমাদের জেন ইওলেন সম্পর্কে জেনে নেওয়াটা একটু খুব জরুরি। জেন হায়াত ইওলেন, এটাই হচ্ছে জেন ইওলেনের পুরো নাম। 1939 অর্থাৎ 1939-এ জেন ইওলেনের জন্ম হয়। ইজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড এডিটর অফ ফোকলোর। তিনি একজন আমেরিকান অথর, মানে আমেরিকান বলতে যিনি আমেরিকার বাসিন্দা তাকে আমেরিকান বলা হয়। আমেরিকান অথর, লেখক। এডিটর মানে যিনি সম্পাদনার কাজ করেন, সম্পাদক অফ ফোকলোর। ফোকলোর এই কথাটার মানে হচ্ছে লোককথা, মানে প্রচলিত যে সমস্ত গল্প থাকে, লোকজনের মুখে মুখে প্রচলিত গল্প বিভিন্ন এলাকায় থাকে, সেগুলোকেই লোককথা বলা হয়। ফ্যান্টাসি, কাল্পনিক কিছু গল্প, সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞানের গল্প, অ্যান্ড চিলড্রেন্স বুকস, এবং শিশুদের জন্য যে সমস্ত বই, সেই সমস্ত বইয়েরও উনি লিখেছেন এবং তার সম্পাদনার কাজও করেছেন। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস, the best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. She has written over, মানে তিনি লিখেছিলেন 280 বুকস, 280-টির ওপরে বই। ওভার 280, 280-টির ওপর বই তিনি লিখেছিলেন বা লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হুইচ, এর মধ্যে যেগুলো বেশি পরিচিত সেগুলো হলো দ্য হলোকাস্ট নভেলা এবং দ্য ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট, মানে বর্তমানের এই পাঠ্যটি, মানে আমরা যেটা পড়বো এরপরে, উইন্ড ক্যাপ, ইজ অ্যান এডিটেড ভার্সন। এটা একটা পরিমার্জিত রূপ অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। তার একটি জনপ্রিয় ছোট গল্প আছে, পপুলার জনপ্রিয় শর্ট স্টোরি ছোট গল্প, অফ দ্য সেম নেম, এই একই নামে। একই নামে মানে এই দ্য উইন্ড ক্যাপ, এই নামেই তার একটা ছোট গল্প আছে সে, এবং সেটা অত্যন্ত জনপ্রিয়, খুব পপুলার। সেই গল্পটিরই একটা পরিমার্জিত এবং সংক্ষেপিত রূপই আমরা আমাদের এই প্রেজেন্ট টেক্সটে পড়তে চলেছি। তাহলে জেন ইওলেন সম্পর্কে আমরা একটু জেনে ফেললাম। তিনি একজন আমেরিকান অথর এবং এডিটর, এবং প্রায় 280-টির ওপর বই তিনি লিখেছেন। এইবার আমরা গল্পটা পড়তে শুরু করি, চলো। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. There was once a lad, once মানে একদা, there was once মানে একদা ছিল, a lad একটি বালক বা একটি ছেলে, মানে একদা একটি ছেলে ছিল, who wanted যে চেয়েছিল, want মানে চাওয়া, who wanted মানে যে চেয়েছিল, to be a sailor একজন নাবিক হতে, to be মানে হওয়া, এখানে হতে, to be a sailor একটা নাবিক হতে চেয়েছিল, but his mother কিন্তু তার মা would not দিতেন না, let him go to the sea, would not let যেতে দিতেন না, him তাকে, go to the sea সমুদ্রে যেতে দিতেন না। তাহলে গোটা সেন্টেন্সটার মানে কি হলো, যে একদা একটি বালক ছিল যে নাবিক হতে চাইতো, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। এখন সমুদ্রে যদি না যেতে দেয় তাহলে সে নাবিক হবে কি করে? Child, what do you know of sailing? She would say.
শি বলতে মাদার, মা কি বলতো, তিনি বলতেন যে চাইল্ড, চাইল্ড মানে শিশু আর কি, মানে এখানে বাচ্চা বা বাবা। হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তুমি সমুদ্রযাত্রার কি জানো। সেলিং বলতে জাহাজে করে পাড়ি জমানো, সেটা কি সেলিং বলা হচ্ছে। তাহলে তুমি সমুদ্রযাত্রার কি জানো। ইউ আর এ ফার্মার্স সন, ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, বাট ইউ ডু নট নো দ্য সি। ইউ আর, এটা ছোট করে লেখা, ইউ আর মানে ইউ আর তুমি হলে, আ ফার্মার্স সান একটা কৃষকের সন্তান বা কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, ইউ নো তুমি জানো, নো মানে জানা, ইউ নো তুমি জানো, দ্য টার্ন অফ দ্য সিজনস, টার্ন মানে বদলে যাওয়া, বদল, অফ দ্য সিজনস, সিজন মানে ঋতু, ঋতু পরিবর্তন জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, মাটির গন্ধ জানো, স্মেল মানে গন্ধ, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল মাটির গন্ধ জানো, বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি তো সমুদ্র জানো না। মানে মা কি বলতে চাইছেন, মা বলতে চাইছেন যে তুমি হলে চাষির ছেলে, সুতরাং ঋতু পরিবর্তন সম্পর্কে তোমার ধারণা আছে। তুমি ইউ নো দ্য স্মেল অফ দ্য সয়েল মানে তুমি মাটি সম্পর্কে তোমার ভালো ধারণা আছে, কোন মাটিতে কীরকম চাষ হয়, কোন শস্য চাষ করা যায় কোন মাটিতে, সেসব তুমি হয়তো জানো, কিন্তু তুমি তো সমুদ্র জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন যে ছেলেটির কথা বলছি আমরা এখানে গল্পে, তার নাম হলো জন। নাও দ্য বয়, এখন সে ছেলেটি, হুজ নেম ওয়াজ জন, হুজ বলতে যার, যার নাম ছিল জন, মানে জন নামে এখন এই ছেলেটি, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, ওবে কথাটির মানে হচ্ছে মেনে চলা, হিজ মাদার তার মাকে সবসময় মেনে চলতো, মানে মায়ের কথা সবসময় শুনতো, হ্যাড অলওয়েজ সর্বদা সবসময়। এখন এই জন বলে ছেলেটি, সে তো সবসময় তার মায়ের কথা শুনতো, সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক with a heavy heart but did not again mention the sea, এইখানটা মন দিয়ে দেখো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, সো মানে সুতরাং বা সেই কারণে, হি ওয়েন্ট অ্যাবাউট, ওয়েন্ট অ্যাবাউট মানে মানে গিয়ে কোনো একটা কাজ করতে শুরু করা বা কন্টিনিউ, হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, ফার্ম ওয়ার্ক বলতে চাষবাসের কাজ, সে তার চাষবাসের কাজ করতে চলে গেল, উইথ আ হেভি হার্ট, হেভি হার্ট বলতে হেভি মানে ভারী, হার্ট মানে হৃদয়, ভারী হৃদয় মানে ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মানে মনে কষ্ট নিয়ে, মনে কষ্ট নিয়ে সে তার চাষবাসের কাজ করতে চলে গেল, বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, মেনশন মানে উল্লেখ করা, এগেন মানে আবার, বাট কিন্তু, ডিড নট এগেন মেনশন আর কখনো উল্লেখ করলো না, কিসের উল্লেখ করলো না, দ্য সি, আর কখনো সে সমুদ্রের কথা উল্লেখ করলো না। One day he had been walking behind the plow, একদিন সে লাঙলের পিছনে হাঁটছিল, প্লাউ মানে লাঙল, হি হ্যাড বিন ওয়াকিং সে হাঁটছিল, বিহাইন্ড দ্য প্লাউ লাঙলের পিছনে। এই যে হ্যাড বিন ওয়াকিং ইউজ হয়েছে, এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এইটা কখন ব্যবহার করা হয়, যখন অতীতকালে কোনো একটা কাজ বেশ কিছুক্ষণ সময় ধরে চলছিল, আগেই শুরু হয়েছিল এবং সেটা চলছিল। পাস্ট কন্টিনিউয়াসের সঙ্গে এর কিন্তু একটা পার্থক্য আছে, পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতকালে একটা কাজ চলছে সেটা বোঝানোর জন্য, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে অতীতকালে কোনো একটা কাজ আরও বেশি অতীতে শুরু হয়েছে এবং চলছিল, মানে আগে থেকে শুরু হয়ে চলছিল, সেইটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, প্লাউ বলতে লাঙল, লাঙলের পিছনে সে হাঁটছিল, মানে সে লাঙল দিচ্ছিল বা জমি চাষ করছিল। হি অল বাট
ran over a tiny green turtle on a clod of dirt. All but বলতে প্রায়, he all but ran over মানে run over মানে চাপা দিয়ে ফেলা, সেটারই past tense ran over, সে প্রায় চাপা দিয়ে দিয়েছিল a tiny green turtle, tiny মানে very little, খুব ছোট্ট, গ্রিন টার্টল সবুজ একটা কচ্ছপকে, অন এ ক্লড অফ ডার্ট, ক্লড মানে একটা দলা বা একটা তাল, মানে এক দলা, ডার্ট মানে এখানে মাটি, মাটির একতাল মাটির উপরে সে একটা ছোট্ট সবুজ কচ্ছপকে প্রায় চাপা দিয়ে দিয়েছিল। কি দিয়ে চাপা দিয়ে দিয়েছিল? তার ওই লাঙলটা দিয়ে, মানে লাঙলের ফলায় প্রায় কেটে গেছিল ওই ছোট্ট সবুজ রঙের কচ্ছপটি। হি পিকড দ্য টার্টল আপ, সে ওই কচ্ছপটিকে তুলে নিল, অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং তারপর সেটিকে তার মাথার উপরে বসিয়ে দিল। হোয়ার হি নিউ ইট উড বি সেফ, হোয়ার মানে যেখানে, কোথায়, এই হেডের পরে হোয়ার আছে, মানে এই হোয়ার বলতে এই হেডটাকে বোঝাচ্ছে, যেখানে হি নিউ জানতো, যেখানে সে জানতো, ইট উড বি সেফ এটা নিরাপদে থাকবে। মানে গোটা সেন্টেন্সটার মানে কি হলো, যে হি পিকড দ্য টার্টল আপ, সে কচ্ছপটিকে তুলে নিল, পিক আপ মানে তুলে নেওয়া, তুলে নিল, অ্যান্ড সেট ইট, সেট মানে এখানে রাখা, সেট ইট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ, তারপর সেটিকে তার মাথার উপরে রাখলো যেখানে কিনা সে জানতো এই খরগোশটি নিরাপদে থাকবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে অল বাট মানে প্রায়, এই অল বাট দিয়ে কি করে সেন্টেন্স কনস্ট্রাকশন করতে হয় সেটা নিয়ে আমার আলাদা করে একটা ভিডিও বানানো আছে। তোমরা যারা অল বাট দিয়ে সেন্টেন্স কনস্ট্রাকশন সম্পর্কে জানতে ইন্টারেস্টেড, তাদের জন্য এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন আছে সেখানে আমি ওই অল বাট দিয়ে সেন্টেন্স কনস্ট্রাকশনের লিঙ্কটা দিয়ে রাখবো। তোমরা যারা চাও সেখান থেকে ওটা দেখে শিখে নিতে পারো, কেমন? এবার আবার আমি পড়াতে আসি। When he was done with plowing, John plucked the turtle. আমি এইটুকুটাকে মানে করে নিই আগে, তারপর পরের পাতায় যাচ্ছি। When he was done with plowing, done with মানে যখন তার কমপ্লিট হয়ে গেল, প্লাউইং চাষ, মানে যখন তার চাষ করা কাজটা সম্পূর্ণ হলো, মানে চাষের কাজ যখন তার সম্পূর্ণ হলো, হি প্লাক দ্য টার্টেল, প্লাক মানে তুলে নেওয়া, কোনো একটা জিনিসকে তুলে নেওয়া, যেমন ফুল তোলা সেটাকেও প্লাক বলা হয়, দ্য প্লাকিং অফ ফ্লাওয়ার্স, ফুল তোলা, ঠিক সেই রকমভাবে মানে আলতো করে কোনো একটা জিনিসকে তুলে নিল। তাহলে জন প্লাক দ্য টার্টল, জন ওই কচ্ছপটিকে তুলে নিল, ফ্রম হিজ হেড, তার মাথা থেকে সে তুলে নিল। To his utter surprise, he found that it had turned into a tiny green fairy man that stood upon his palm and bowed. এই যে সেন্টেন্সটা বললাম সেই সেন্টেন্সটার জন্যই এই ছবিটা এখানে দেওয়া আছে। দেখো, টু হিজ আটার সারপ্রাইজ, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ডটা মানে বুঝে নিই, তারপর সেন্টেন্সের মানেটাও আমরা ওইভাবে বুঝে নেব। টু হিজ আটার সারপ্রাইজ, আটার মানে ভীষণ, চরম, সারপ্রাইজ মানে বিস্ময়। টু হিজ আটার সারপ্রাইজ মানে সে চরম বিস্মিত হলো। কিসের জন্য বিস্মিত হলো? হি ফাউন্ড, ফাইন্ড মানে দেখা, FIND, তার পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড, মানে সে দেখেছিল, মানে সে দেখলো, কি দেখলো? দ্যাট ইট হ্যাড, ইট বলতে ওই ছোট্ট সবুজ কচ্ছপটিকে বলা হচ্ছে, ইট হ্যাড টার্নড ইনটু, টার্নড ইনটু মানে রূপান্তরিত হয়েছে, মানে চেহারা বদলে গিয়ে হয়েছে, মানে ট্রান্সফর্মড, বদলে গিয়েছে। কিসে বদলে গিয়েছে? ইন্টু a tiny green fairy man, টাইনি মানে আগেই বলেছি ভেরি লিটল, স্মল, খুব ছোট্ট, গ্রিন ফেয়ারি ম্যান, একটা ছোট্ট পরি মানুষে পরিণত হয়েছে। দ্যাট স্টুড আপন হিজ পাম, যে দাঁড়িয়ে আছে তার হাতের তালুর উপরে, এই যে যে ছবিটা দেওয়া আছে, স্টুড আপন হিজ পাম, তার হাতের তালুর উপরে দাঁড়িয়ে আছে, অ্যান্ড বাউড,
বাও মানে দেখো এই যে যেমন এই পশ্চাৎটা করছে না, ওই সামনের দিকে মাথাটাকে একটু ঝুঁকিয়ে অভিবাদন জানানো, সেটাকে বলা হয় বাও। অ্যান্ড বাউড, এবং সে সামনের দিকে ঝুঁকে অভিবাদন জানালো। তাহলে গোটা সেন্টেন্সটার মানেটা কি হচ্ছে বলো তো? হচ্ছে এমন যে সে ভীষণ বিস্মিত হয়ে দেখল যে এটা একটা ছোট্ট সবুজ পরী মানুষে রূপান্তরিত হয়েছে, যে কিনা তার হাতের উপরে, হাতের তালুর উপরে দাঁড়িয়ে আছে এবং তাকে সামনের দিকে ঝুঁকে অভিবাদন জানালো। I thank you for your kindness. Tell me your heart's desire and I'll grant it to you for saving my life, said the fairy. সেই ছোট্ট পরী মানুষটি কি বলল? সে বলল, I thank you for your kindness. থ্যাংক ইউ মানে তো তোমরা সবাই জানো। ফর ইউর কাইন্ডনেস মানে দয়া, তোমার দয়ার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। টেল মি ইউর হার্টস ডিজায়ার, টেল মি আমাকে বলো, ইউর হার্টস ডিজায়ার, ইউর মানে তোমার, হার্টস ডিজায়ার মানে তোমার মনের ইচ্ছা, হার্ট মানে তো তোমরা জানো হৃদয়, হার্টস ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা বা কামনা, আকাঙ্ক্ষা, তোমার মনের আকাঙ্ক্ষার কথা আমাকে বলো বা মনের ইচ্ছার কথা আমাকে বলো। অ্যান্ড আইল মানে আই উইল, আমি অবশ্যই, যদিও তোমরা জানো যে আই এর পরে শ্যাল হয়, কিন্তু মডার্ন গ্রামার বলছে যে আই এর পরে উইল বলা চলে। তাহলে আইল এটা কন্ট্রাক্টেড ফর্ম, মানে আই উইল গ্র্যান্ট, গ্র্যান্ট মানে অনুমোদন করা, তাহলে আই উইল গ্র্যান্ট আমি অনুমোদন করব, ইট এটাকে মানে তোমার ওই ইচ্ছাটাকে আমি অনুমোদন করব বা পূরণ করব। ফর কিসের জন্য এটা করবে ও? ফর সেভিং মাই লাইফ, এই যে আমার জীবন বাঁচালে সেই জন্য। গোটা মানেটা কি হচ্ছে সেন্টেন্সের? যে আমি তোমাকে ধন্যবাদ জানাই তোমার দয়ার জন্য, আর আমাকে তোমার মনের ইচ্ছার কথা বলো, আমি সেটা পূরণ করব, কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। জন বাউড ব্যাক, জন বলতে ওই যে ছেলেটি, জন বাউড ব্যাক, সেও ঘুরিয়ে অভিবাদন জানালো, তাকে বাউ করেছিল সেও বাউ ব্যাক করলো, অভিবাদনের উত্তরে সেও অভিবাদন জানালো। বাট সেড নাথিং, কিন্তু কিচ্ছু বলল না। অলদো, অলদো কথাটির মানে হচ্ছে যদিও, অলদো হিজ হার্ট yearned to go out to the sea, he did not express his wish. যদিও তার হৃদয় মানে তার মন, ইয়ার্ন, ইয়ার্ন মানে ভীষণভাবে কোনো জিনিসকে চাওয়া, ভীষণভাবে চেয়েছিল টু গো আউট টু দ্য সি, সমুদ্রে যেতে, যদিও তার মন চেয়েছিল সমুদ্রে যেতে, ভীষণভাবে সমুদ্রে যেতে, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে ডিড নট এক্সপ্রেস জানায়নি, এক্সপ্রেস মানে প্রকাশ করা, ডিড নট এক্সপ্রেস মানে প্রকাশ না করা, মানে প্রকাশ করেনি। কি প্রকাশ করেনি? হিজ উইশ, উইশ মানে ইচ্ছা, তার ইচ্ছাটা সে প্রকাশ করেনি। মানে যদিও জনের ভীষণভাবে ইচ্ছা হয়েছিল সমুদ্রে যেতে, কিন্তু সে তার হৃদয়ের ইচ্ছা বা মনের ইচ্ছাটা প্রকাশ করেনি। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, হ্যাঁ। অলদো যেহেতু এখানে শুরুতে আছে, দো এবং অলদো এই দুটোরই মানে একই, যদিও। বাংলাতে আমরা যদিও বললে তবুও বলি, যদিও তার ইচ্ছা হয়েছিল তবুও সে প্রকাশ করেনি, যদিও তার ইচ্ছা হয়েছিল কিন্তু সে প্রকাশ করেনি, এরকম আমরা বলি। কিন্তু ইংলিশে যখন অলদো দিয়ে বা দো দিয়ে একটা সেন্টেন্স শুরু হয়, তখন আমরা কিন্তু বাট ব্যবহার করব না ইংলিশে, হ্যাঁ, আমরা তার বদলে কমা ব্যবহার করব। বাট বসালে কিন্তু সেটা গ্রামাটিক্যালি মিস্টেক, মানে ভুল কিন্তু সেন্টেন্সটা, কেমন, এটা মনে রাখবে। দো বা অল দো দিয়ে ইংলিশে কোনো সেন্টেন্স শুরু হলে সেই সেন্টেন্সে তুমি কিন্তু বাট ব্যবহার করতে পারো না। তাহলে সেইটাই দেখো এখানে, অল দো হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি, কমা, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, বাট কিন্তু ব্যবহার করা হয়নি। The green fairy man could read a heart easily.
So he said, I see you wish to go sailing. The green fairy, সেই সবুজ পরি মানুষটি, গ্রিন ফেয়ারি ম্যান, কুড রিড, পড়তে পারত, এ হার্ট ইজিলি, একজনের হৃদয় সে পড়ে ফেলতে পারতো, মানে হৃদয়ের কি ইচ্ছা, গোপন মনের ইচ্ছা, সে কেউ যদি মুখ ফুটে নাও বলে তাহলেও সে সেটা বুঝতে পারত খুব সহজেই, ইজিলি। সো হি সেইড, সেই জন্য সে বলল, কি বলল, যে আই সি, মানে আমার মনে হচ্ছে, আই সি মানে আমি দেখছি, মানে আমার মনে হচ্ছে, ইউ উইশ টু গো সেলিং, তুমি সমুদ্র যাত্রা করতে চাইছো। জনস ফেস আনসার্ড ফর হিম, জনস ফেস মানে জনের মুখ, আনসার্ড ফর হিম, এখানেও কিন্তু জন মুখ ফুটে কিছু বলেনি, কিন্তু উত্তর দিল। আনসার, আনসার মানে উত্তর দেওয়া, আনসার্ড এখানে ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে আনসার। তাহলে আনসার্ড পাস্ট টেন্স, উত্তর দিয়েছিল ফর হিম, তার জন্য, মানে জনের মুখ জনের হয়ে জবাব দিয়েছিল। মানে কি, মানে জন মুখ ফুটে কিছু বলেনি, কিন্তু জনের মুখ দেখে বোঝা গিয়েছিল যে এই ফেয়ারি ম্যান ঠিক কথাই বলছে। মানে সে কি বলেছিল, সে বলেছিল জন চায় সমুদ্র যাত্রা করতে, এবং জনের মুখ দেখে বোঝা গেছিল যে ফেয়ারি ম্যান তার মনের কথাটা বুঝতে পেরেছে। কেমন? তাহলে এই লাইন বাই লাইন এই হলো মানে টেক্সটের, আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার চলো আমরা এর অ্যাক্টিভিটিটা একটু দেখে নিই। অ্যাক্টিভিটি 1 কি আছে দেখো, বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে একটা প্রশ্ন আছে এবং তার জন্য কতগুলো উত্তর দেওয়া আছে, সঠিক যে উত্তরটি হবে সেটাতে টিক দিতে হবে। কি আছে প্রথমে, প্রথমে আছে দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ সেলার। বালকটি কি হতে চেয়েছিল, ওয়ান্টেড টু বি আ সেলার, নাবিক হতে চেয়েছিল। মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য সয়েল। মাদার টোল্ড দ্য ল্যাড, মা বালকটিকে বলেছিল, দ্যাট হি নিউ দ্য স্মেল, সে কিসের ঘ্রাণ বা গন্ধ জানে, মাটির গন্ধ জানে, সয়েল। পরের প্রশ্ন, জন পুট দ্য টার্টল অন হিজ হেড। জন টার্টলটাকে কোথায় রেখেছিল, তার মাথার উপরে রেখেছিল। নাম্বার 4, দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস হার্টস ডিজায়ার, মনের ইচ্ছা। ফেয়ারি ম্যান কি জানতে চেয়েছিল জনের কাছে, তার মনের ইচ্ছা জানতে চেয়েছিল। অ্যাক্টিভিটি 2তে আছে দেখো, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. rearrange মানে, অ্যারেঞ্জ মানে সাজানো, rearrange মানে আরও একবার সাজাতে হবে। ফলোয়িং সেন্টেন্সেস, এই নিচের যে বাক্যগুলো আছে সেগুলোকে সাজাতে হবে ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিকভাবে। সঠিকভাবে মানে তার মানে ঠিকভাবে সাজানো নেই, মানে ঘটনার পর্যায় ক্রম অনুযায়ী যে ঘটনাটা আগে ঘটেছে সেটাকে আগে, যেটা পরে ঘটেছে সেটাকে পরে, এইভাবে এইটাকে সাজাতে হবে। অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এবং সেই হিসাবে কোন সেন্টেন্সটা আগে কোন সেন্টেন্সটা পরে যাবে, মানে কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার হবে, সেইটা এই বক্সের মধ্যে লিখতে হবে। এরা এদের মতো করে সাজিয়ে দিয়েছে 1 to 6, তোমাকে এবার ঠিক করে সাজিয়ে বলতে হবে যে আসলে কোনটা 1 নাম্বার হবে। কেমন? তাহলে আমরা করি, চলো এটা। প্রথমে কি ঘটনা ঘটেছিল, প্রথমে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে এইটা, যে মাদার সেড জন ওয়াজ আ ফার্মার সন। মা বলেছিল যে জন হলো চাষির ছেলে, এটা 1 নাম্বার হবে। নেক্সট কি হবে, জন মেট দ্য টাইনি গ্রিন টার্টেল। জন একটা ছোট্ট সবুজ রঙের কচ্ছপের সাথে জনের দেখা হয়েছিল, এটা হবে 2 নাম্বার। নেক্সট কি হবে, নেক্সট হবে এইটা, যে জন প্লাক দ্য টার্টল ফ্রম হিজ হেড। জন তার মাথা থেকে সেই কচ্ছপটিকে তুলে নিয়েছিল, এটা হলো নাম্বার 3। নাম্বার 4 কি হবে, এইটা হবে নাম্বার 4, দ্য টার্টল চেঞ্জড, এটা 2 নয়, এটা ইনটু হবে। হ্যাঁ, দ্য টার্টল চেঞ্জড ইনটু দ্য টাইনি গ্রিন ফেরি ম্যান, এটা হবে নাম্বার
4. এইটা হবে নাম্বার 5, জন বাউড ব্যাক, এটা হলো নাম্বার 5, এবং নাম্বার 6 হবে এইটা, এটাই পড়ে আছে, জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। এই হলো সঠিক ক্রম। আচ্ছা, এবার চলে যাই আমরা অ্যাক্টিভিটি নাম্বার 3। এখানে একটা কোশ্চেন করেছে, হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট that the turtle would be safe on his head? Why do you think, কেন তোমার মনে হয় জন ভেবেছিল that the turtle would be safe on his head, যে ওই কচ্ছপটি তার মাথার উপরে নিরাপদে থাকবে, সেটা ভেবেছিল বলে তো জন তার মাথার উপরে কচ্ছপটিকে তুলে নিয়েছিল। তো জন এটা কেন ভেবেছিল বলে তোমার মনে হয়, সেইটা তোমাকে বলতে হবে। এবার যে উত্তরটি, সেটা আমি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ উত্তরটি, আমি আস্তে আস্তে পড়ে দিচ্ছি ও মানেটা বলে দিচ্ছি। জন ওয়াজ প্লাউইং দ্য ল্যান্ড, মানে জন জমিতে চাষ করছিল। দ্য প্লাউ মাইট রান ওভার দ্য টার্টল কজিং ইটস ডেথ। এখন লাঙল, মানে লাঙলের ফলা অ্যাকচুয়ালি, দ্য প্লাউ মাইট রান ওভার, মানে চাপা দিয়ে দিতে পারতো, মানে উপর দিয়ে চলে যেতে পারতো, কার উপর দিয়ে, দ্য টার্টেল, কজিং ইটস ডেথ, তার ফলে এর মৃত্যু হতো, কজ মানে ঘটানো, তার মৃত্যু ঘটাতে পারতো তার উপর দিয়ে চলে গিয়ে। দ্য প্লাউ মাইট রান ওভার দ্য টার্টেল কজিং ইটস ডেথ। ন্যাচারালি, স্বাভাবিকভাবেই, হি থট, সে ভেবেছিল, দ্য টার্টল উড বি সেফ অন হিজ হেড, কচ্ছপটি তার মাথার উপরে নিরাপদে থাকবে। এই হলো অ্যাক্টিভিটি 3 যে কোশ্চেনটি আছে তার আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটা, পরিচিত লোকজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যাতে সকলের কাছে এটা পৌঁছে যায় এবং তাদেরও এভাবে ধরে ধরে পড়ার সুযোগ ঘটে। যদি নতুন হও আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।